হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আপনি যদি পঞ্চায়েত এরিয়ায় বাড়ি করবেন বা আপনার বাড়ি কিছুটা কনস্ট্রাকশন নতুনভাবে আবার তৈরি করবেন, একটা কনস্ট্রাকশন আছে তার পাশে আবার একটু ছোট্ট করে বারান্দা করবেন বা একটা ঘর করবেন, সেই ক্ষেত্রে আপনাকে পঞ্চায়েতের থেকে পারমিশন নিতে হবে বা মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিতে হবে। আমি এখানে পঞ্চায়েতের সম্বন্ধে আলোচনা করছি। পঞ্চায়েত থেকে কিভাবে আপনি বিল্ডিং প্ল্যানের জন্য পারমিশন নেবেন এবং তার ফর্মটা কিভাবে তুলবেন হার্ড কপিতে। এখন দুটো মাধ্যমে আপনি আপনার বিল্ডিং প্ল্যান পাস করার জন্য আবেদন করতে পারেন, সেটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে। আজকে আমি যেটা দেখাচ্ছি অফলাইনের মাধ্যমে কিভাবে আপনি ফর্ম তুলে জমা দেবেন এবং সেই ফর্মটা আমি দেখাবো। এই ফর্মের মধ্যে পঞ্চায়েতে বাড়ি করতে হলে কি কি নিয়ম আছে সেগুলো লেখা আছে এই ফর্মে। তবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের আবারও বলে রাখি, আমাদের এই চ্যানেলে নির্মাণ সহায়ক এবং জমি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ইনফরমেটিভ তথ্য নিয়ে আলোচনা করা হয়। যদি আপনাদের এই চ্যানেলকে পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আমরা যখনই ভিডিও আনবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন। তার সঙ্গে এটাও জানিয়ে রাখি, আপনি যদি আপনার গ্রাম এরিয়ায় বাড়ি নির্মাণের জন্য বিল্ডিং প্ল্যান পাস করতে চান বা বিল্ডিং প্ল্যান বানাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা নোট ডাউন করে রাখুন। এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা অবশ্যই আপনাদের হেল্প করব এবং আপনাদের বিল্ডিং প্ল্যানটি পাস করিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আজকে আমরা অফলাইনের মাধ্যমে কিভাবে বিল্ডিং প্ল্যানের জন্য ফর্মটা তুলে অ্যাপ্লিকেশন করব সেই বিষয়ে আলোচনা করছি। এর আগে আমরা একটি ভিডিও আলোচনা করেছি, সেটি হচ্ছে পঞ্চায়েতে বাড়ি করতে গেলে কি কি নিয়ম আপনাদের মেনে চলতে হবে সেটি বিষয়ে আলোচনা করেছি। সেটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন কোন ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেই ভিডিওতে গিয়ে আপনি ভিডিওটা ভালো মতো দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। এবার সরাসরি মূল বিষয়তে আসা যাক। প্রথমে আপনাকে আপনার পঞ্চায়েতে যেতে হবে। অবশ্যই অফলাইনে কিন্তু এটা আপনি করছেন, তার জন্য অবশ্যই আপনাকে ফর্ম তুলতে হবে। সেই ফর্মটা আপনি কোথায় পাবেন? আপনার গ্রাম পঞ্চায়েতে। অবশ্যই মাথায় রাখবেন, আপনার গ্রাম পঞ্চায়েতে, আপনার যেখানে গ্রাম পঞ্চায়েত আছে, যেই এরিয়ায় আপনার বাড়িটি আছে সেই এরিয়ায় আপনার গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতে যাবেন। সেখানে গিয়ে আপনি এই ফর্মটা, এরকম একটি ফর্ম আপনি সংগ্রহ করবেন। সেখানে গিয়ে বলবেন আপনি বাড়ি করবেন এবং সেই বাড়িটা প্ল্যান করে পাস করাতে চাই, তার জন্য একটি ফর্ম দিন। তো সেই ফর্মটা আপনাকে দিয়ে দেবে সেখানকার কর্মীরা। তার জন্য 10 টাকা অথবা 20 টাকা চার্জ নিতে পারে এই ফর্মটির জন্য। তো এরকমই একটি ফর্ম পাবেন, ফর্ম নাম্বার 4। এবার এখানে দেখুন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে, এটা আমি অমিট করে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে কাঠামো বা বাড়ি নির্মাণ বা বর্তমান বাড়ি বা কাঠামো পরিবর্ধন বা পরিবর্তন করার জন্য এই ফর্মটি আপনার সংগ্রহ করতে হবে। তাই বুঝতেই পারছেন, কাঠামো বলতে কাঠামো বাড়ি আপনাকে তৈরি করার জন্য এই ফর্মটা সংগ্রহ করতে হবে এবং ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে বিল্ডিং প্ল্যান সহকারে। এবং আপনার পর্চা লাগবে, দলিল লাগবে, ট্যাক্সের রসিদ লাগবে, ভোটার কার্ড লাগবে, এগুলো লাগবে। এগুলো আপনাকে আপনার ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা তৈরি করবে সে গাইড করে দেবে পুরোপুরি। এখানে আমি বলে আপনার নাম লিখবেন, যিনি জমির মালিক, যার নামে পর্চা আছে, তিনি এখানে লিখবেন তার নাম, ঠিক আছে। তারপরে এখানে দাগ নাম্বার চেয়েছে, আরএস বা সিএস বলেছে। এখন বর্তমানে এলআর দাগ নাম্বার চলছে। যদি এলআর দাগ নাম্বার আপনার থেকে থাকে, আরএস বা সিএস নাম্বারটা আপনার যদি না মনে থাকে, এখানে এলআর বলে আপনি আপনার দাগ নাম্বারটা দেবেন। কিছু কিছু ক্ষেত্রে এলআর আর আরএস দাগ নাম্বারটা একই থাকে, তাহলে শুধু আপনি এখানে দাগ নাম্বারটা দেবেন। আর যদি আরএস সিএস দাগ নাম্বার আপনার না মনে থাকে বা আপনি যদি না পেয়ে থাকেন, আশা করি পাবেন। তো যাই হোক, এখানে এলআর যদি নাম্বার থাকে, এলআর বলে আপনি এখানে আপনার দাগ নাম্বারটা দেবেন। আপনার এরিয়ার মোজা নামটা চেয়েছে, এখানে মোজা বলে যেটা দিয়েছে, আপনার মোজা নামটা দেবেন। এখানে জিএল নামটা আপনি দেবেন, জিএল নাম্বারটা দেবেন। এখানে মোজা নাম হয় আর এখানে জিএল নাম্বার হয়, ঠিক আছে।
এখানে আপনি এই সমস্ত তথ্যগুলো আপনি আপনার পর্চাতে পেয়ে যাবেন। এখানে আর কিছু সেরকম লেখার নেই। এখানে আপনি আপনার বাড়ির দেখবেন একটা সাইট প্ল্যান আছে, ঠিক আছে। আপনি যখন আপনার জমিটা কিনেছেন দেখবেন একটা সাইট প্ল্যান পাবেন। সেই সাইট প্ল্যানের মধ্যে কিন্তু আপনি এখানে পূর্ব দিকে কি আছে সেটা আপনাকে লিখতে হবে। পূর্ব দিকে যদি রাস্তা থাকে তাহলে রাস্তা লিখতে হবে, ঠিক আছে। 8 ফুট রাস্তা যদি থাকে 8 ফুট চওড়া রাস্তা লিখতে হবে। উত্তরে যদি আপনার মানে রাস্তা থাকে তো রাস্তা লিখবেন, দুদিকে রাস্তা থাকতেই পারে। যদি না থাকে সেইখানে সেই ব্যক্তির নাম থাকবে যেই আপনার পাশে যে বসবাস করে, সেই বসবাসকারী যে ওনার আছে, ল্যান্ড ওনার আছে, তার নামটা এখানে লিখতে হবে। তো এগুলো সাইট প্ল্যানে থাকে, ঠিক আছে। সেখান থেকেও আপনি দেখে লিখে নেবেন। এখানে বিভিন্ন ব্যক্তির নাম হবে যারা যারা আপনার চারিপাশে বসবাস করছে, তাদের নাম হবে। তারা যে উত্তর দিকে কে থাকে, পশ্চিম দিকে কে থাকে এবং দক্ষিণ দিকে কে থাকে সেগুলো আপনাকে লিখতে হবে, যেটা আমাদের ভাষায় চৌধি বলা হয়। এবার এগুলো আপনার মতন ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি যদি নতুন বাড়ি করে থাকেন কত স্কোয়ার ফুটের মধ্যে, একতলা বাড়ির কি দোতলা বাড়ি, নতুন যদি কাঠামো করে থাকেন সেগুলো লিখতে হবে। সেগুলো আপনি কি করছেন সেই অনুযায়ী আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে লেখাই আছে প্রস্তাবিত গৃহ বা কাঠামোর প্রকৃতিগুলো আপনাকে লিখতে হবে। ধার্য যে টাকাটা, ধার্য ফি টাকা মানে যেটা লাগবে সেটা আপনাকে না দিলেও হবে। এখানে আপনার স্কোয়ার ফুটটা আপনি লিখতে পারেন। এগুলো সব ইঞ্জিনিয়ার করে দেবে বা আপনাকে গাইড করে দিতে পারে বললে, বা পঞ্চায়েতে যে ইঞ্জিনিয়ার থাকে, পঞ্চায়েতে ওখানেও একজন ইঞ্জিনিয়ার থাকবেন, ওনার কাছ থেকেও আপনি এই ফর্মটা যদি অসুবিধা হয় একটু গাইড করতে পারেন, মানে গাইড নিয়ে আপনি এটাকে ফিল আপ করতে পারেন। তাও আমি এটা সমস্ত কিছু বলে দিচ্ছি। আপনি আপনার নতুন বাড়ি করছেন নাকি আবার একটা বাড়ি আছে, এক্সিস্টিং বাড়ি আছে, সেটাকে আবার নতুনভাবে ছোট্ট করে বাড়াতে চাইছেন, সেই ক্ষেত্রেও আলাদা হবে। কিন্তু আবার কমার্শিয়ালও প্লট হতে পারে, সেই ক্ষেত্রেও আবার আলাদা হতে পারে। এখানে বাংলায় লেখা আছে, আপনার যেটা করছেন সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবার এখানে কি কি লাগবে দেখুন, জমির দলিলের মালিক এগুলো আছে, ঠিক আছে। এগুলো বলে ফালতু সময় নষ্ট করছি না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, না হলে স্ক্রিনশট নিয়ে নিন, এগুলো ভালো মতন দেখে নিন, ঠিক আছে। এখানে কি কি জমা দিচ্ছেন সেগুলো সমস্ত কিছু ভালো মতন দেওয়া আছে। এখানে আপনার স্বাক্ষর করতে হবে, এখানে আপনার পুরো ঠিকানা সহকারে সব কিছু, তারিখ সহকারে সমস্ত কিছু দিতে হবে। আর এইখানে মাথায় রাখবেন, অফলাইনের ক্ষেত্রে এখানে আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে, ঠিক আছে, তার একটা স্বাক্ষর লাগবে। যেমন আমাদের মিউনিসিপ্যালিটিতে বলে কাউন্সিলর, তো পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে সেই মেম্বারের সই লাগবে। এখানে দেখুন লেখা আছে কমিটির পদাধিকারী স্বাক্ষরটা এখানে আপনার লাগবে। তো এখানে আপনার ওয়ার্ড মেম্বার যিনি আছেন তিনি এখানে সই করবে। এবার দেখুন, এবার এইখানে আপনি আপনার যে পঞ্চায়েতের ঘর বাড়ি করবেন সেটার কিন্তু একটা নিয়ম বিধিটা আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনার পঞ্চায়েত এরিয়ায় যদি আপনি ঘর বানান তার একটা নিয়ম বিধি আপনাকে এই ফর্মের মধ্যে দিয়ে দিয়েছে। আশা করি আপনিও যেখান থেকে ফর্মটা তুলবেন সেখানেও নিয়ম বিধিগুলো দিয়ে দেবে। আপনি অবশ্যই ঘর করার আগে এই ফর্মটা 10 টাকা 20 টাকা দিয়ে তুলে নেবেন, একটু জেনে নেবেন যে কীরকমভাবে ঘরগুলো করতে হবে, কত ফুট ছাড়তে হবে, কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেখেই আপনি ঘর বাড়িগুলো করবেন বা চিন্তা ভাবনা করবেন, প্ল্যানিংগুলোও করবেন। ইঞ্জিনিয়ার তো গাইড করেই দেবে। অবশ্যই ঘর বাড়ি করার আগে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং ইঞ্জিনিয়ারকে দিয়ে ঘর বাড়ি প্ল্যান বানিয়ে সেটা পাস করবেন। তো এইখানে সমস্ত কিছু তার গাইডলাইন থাকে সেই ফর্মে। প্রথমে 1 নম্বরে দেখুন, বাস্তু জমি ছাড়া কোনো জমিতে বাড়ি তৈরি করা কিন্তু একদম যাবে না বা নিষিদ্ধ, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আগে আপনাকে আপনার জমি কনভার্সন করতে হবে। যদি আপনার জমি ডাঙা থাকে সেটাকে বাস্তুতে কনভার্ট করতে হবে, তার জন্য কনভার্সন করতে হবে। সেটা করার পরে কিন্তু আপনি আপনার জমিতে বাড়ি করতে পারবেন এবং আপনার জমির প্ল্যান করার জন্য অনুমতি করতে পারেন বা অনুমতি নিতে পারেন। এটা ছাড়া কিন্তু আপনি প্ল্যান বানিয়েও কোনো লাভ হবে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই 1 নম্বর পয়েন্ট। অবশ্যই বাস্তু করতে হবে, তারপরে আপনি আপনার ঘরবাড়িটা করবেন।
এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। জমি 3 ফুট জায়গা ছেড়ে প্রাচীর দেওয়া যাবে, মানে আপনার প্রাচীর থেকে আপনার ঘরের যে ফাউন্ডেশনটা হবে সেটা কিন্তু 3 ফুটের ডিস্টেন্স থাকবে। এই সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি, ভালো করে ভিডিওগুলো দেখে নিন। আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে এই বিষয়ে আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ফালতু এই বিষয় নিয়ে আমি আবার আলোচনা করব না, ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝে যাবেন। আর এখানে আপনি লেখাগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, আশা করি বুঝে যাবেন। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে দুটি বাড়ির মাঝে অবশ্যই 6 ফুটের দূরত্ব থাকতে হবে, মানে আপনি যে বাড়ি করছেন আর আপনার পাশের বাড়ি সেটা কিন্তু 6 ফুটের দূরত্ব থাকতেই হবে, ঠিক আছে। ধরুন আপনি বাড়ি করলেন 3 ফুটের দূরত্বে, ঠিক আছে, পাঁচিল থেকে ছেড়ে 3 ফুট দূরত্বে বাড়ি করলো, পাশের বাড়ি কিন্তু 2 ফুট ছেড়ে বাড়ি করলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি আর পাশের বাড়ির যে ডিস্টেন্সটা সেটা 5 ফুটের হয়ে গেল। সেই ক্ষেত্রে হবে না, পাশের বাড়িকেও কিন্তু আপনার 3 ফুট ছাড়তে হবে। তো সেটাই বলেছে, দুটি বাড়ির মাঝে অবশ্যই 6 ফুট দূরত্ব থাকতে হবে। বাদবাকিগুলো দেখুন, রান্নাঘরের জন্য কত ফুট, কত স্কোয়ার ফুটের কম হলে হবে না, সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ঘরের যেটা উচ্চতা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঘরের যে উচ্চতা, এগুলো সবাই ইঞ্জিনিয়াররা জানে। তো ঘরের যে উচ্চতা যে থাকবে সেটা কিন্তু মেঝে থেকে কমপক্ষে 8 ফুট উচ্চতা থাকতে হবে। মেঝে বলতে প্লিন্থ এরিয়া যেটা বলা হয়, সেটা ইঞ্জিনিয়াররা বুঝতে সুবিধা হবে আপনাদের। মেঝে থেকে আপনাদের যে ঘরের উচ্চতা সেটা কিন্তু কমপক্ষে 8 ফুট হতে হবে। এখানে 7 ফুট করলে হবে না, 7.5 ফুট করলে হবে না, 8 ফুট করতেই হবে। তো এগুলো মেনটেন করতে হবে। আর রান্নাঘর, স্নানাগার, পায়খানা, বারান্দার উচ্চতা কমপক্ষে 6.5 ফুট রাখতে হবে, অর্থাৎ 6.5 ফুট মতন করতেই হবে। এর নিচে কম করা যাবে না। তো এতটা কম কেউ করে না, আবার প্রয়োজন থাকলে করে, সেটা আলাদা ব্যাপার। মানে এর নিচে কম করলে কিন্তু আপনার বিল্ডিং প্ল্যান পাস হবে না। তো সমস্ত কিছুই এই 1 থেকে 10 পর্যন্ত পয়েন্টগুলো ভালো মতন দেখে নিন আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে। কিন্তু এর নিয়মের উল্লঙ্ঘন করা যাবে না, তাহলে কিন্তু এই নিয়মের মেনেই চলতে হবে আপনাকে, না হলে কিন্তু আপনার বিল্ডিং প্ল্যান পাস করতে পারবেন না এবং আপনি আপনার বাড়ি করতে পারবেন না। আর এছাড়া বিল্ডিং প্ল্যান অনেক রকম হয়ে থাকে, অনেক রকমই হয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা করছি না। যেমন এখানে কমার্শিয়াল বিল্ডিং প্ল্যানের বিষয়ে বলা হয়েছে। কমার্শিয়াল, যদি যারা দোকান ঘর, মানে কমার্শিয়াল ভিত্তিতে, মানে ব্যবসা বাণিজ্য ভিত্তিতে যেই সব ঘর বাড়ি হয়ে থাকে বা যেসব বিল্ডিংগুলো হয়ে থাকে সেগুলোর বিষয় দিয়ে দিয়েছে। এছাড়া স্কুল, হসপিটাল, বিভিন্ন বিল্ডিং প্ল্যানের বিভিন্ন প্রসেস আছে। এইগুলো মানে অনেকগুলো প্রকার আছে বিল্ডিং প্ল্যানে, সেগুলো নিয়ে আলোচনা করছি না। এখন আমরা রেসিডেন্সিয়াল, যেগুলো বসবাসকারী বাড়ি যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা বাণিজ্যিক বাড়ি, কমার্শিয়াল যদি বিল্ডিং প্ল্যানটা আপনারা দেখতে চান, বা কমার্শিয়াল বিল্ডিং প্ল্যানের যে নিয়ম কানুনগুলো সেগুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। পরে নেক্সট ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।